তুমি যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমি নিশ্চয়ই শায়ক চক্রবর্তী নামের এক সো কল্ড ক্রিয়েটারের কলকাতার বিখ্যাত অলিপাবে গিয়ে মাটনের জায়গায় তাকে বিফ খাইয়ে দেওয়া নিয়ে গোটা ইন্টারনেটে তোলপাড় দেখেছো। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। যেখানে সেই ঘটনাটা আজ কত বড় আকার ধারণ করেছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং সেই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিয়ে লড়াই কিংবা মানুষের নিজেদের মধ্যে ঘৃণা আগুনের মতো ছড়াতে শুরু করেছে। অ্যান্ড আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই বাস্তব হতেও দেখতে পাচ্ছি। আর এই পুরো ঘটনার কনটেক্সট আমি আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি, তাই তুমি যদি এই ব্যাপারে না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওটাও দেখতে পারো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আগের ভিডিওটার পর যা যা হয়েছে সেসব নিয়েই কথা বলবো। শায়কের সেই ভিডিও ভাইরাল হওয়াতেই সেই ভিডিওর কমেন্ট সেকশন জুড়ে বিভিন্ন কমেন্ট দেখে এটা বোঝা যাচ্ছিল যে এটা নিয়ে অনেক জলঘোলা হবে, কারণ তার সেই ভিডিওতে সে তার সাথে যা হয়েছে সেই ভুল নিয়ে সেই ওয়েটারকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এন্ড এক সময় সে তাকে জিজ্ঞেস করে যে আপনার ধর্ম কি, আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি, আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। মানে সিরিয়াসলি ভাই, হু দ্য ফাক আর ইউ টু কোয়েশ্চেন সামওয়ান লাইক দ্যাট? মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় ধর্ম, যেটা তোমার মধ্যে বিন্দু মাত্র নেই বলে আমার বিশ্বাস। আর এরপরও তার স্বাদ না মিটলিয়ে সে পৌঁছায় পার্ক স্ট্রিট থানায়। সেখানে গিয়ে সে ওয়েটারটার এগেনস্টে অভিযোগ জানায় এবং পুলিশও তার কথা মতো সেই ওয়েটারের ওপর 299 ধারার ভিত্তিতে সেই ওয়েটারটাকে গ্রেফতার করে। এবার এখানে যারা জানো না তাদের বলে দিই যে এই 299 ধারা তাদের ওপরই লাগু হয় যারা তোমাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে অথবা প্ল্যান করে তোমার ধর্মকে লঙ্ঘন করতে বাধ্য করেছে, তাদের উপর লাগানো হয় এটা। এন্ড সেই সেম ধারায় সেই ওয়েটারের উপর লাগানো হয় এবং তার জেল কাস্টাডি হয়। আর 2 দিন জেলে থাকার পর মানডে তাকে কোর্টে তোলা হবে এবং স্বাভাবিকভাবেই কোর্টে এটা চ্যালেঞ্জ করা হলে এটা ইজিলি ভুল প্রমাণ হবে এবং সে জামিন পেয়ে যাবে। বাট এখানেই সাধারণ মানুষ এবং সেলিব্রিটিরা শায়ক এবং পুলিশের এই কাজে ভীষণ ক্ষুব্ধ হয়, কারণ একটা ভুল অভিযোগে একজন ক্ষমতাহীন গরিব ওয়েটারকে 3 দিন জেল খাটতে হলো এবং এরপর তার চাকরি থাকবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এরপর কিছু মানুষ শায়কের এই কাজকে বাহবা দিতে থাকে এন্ড বলে যে শায়ক যেটা করেছে একদমই ঠিকই করেছে। আর এভাবেই আস্তে আস্তে করে এই পুরো ব্যাপারটা ধর্মীয় বিভাজন শুরু করতে থাকে। আর অন্যদিকে এরপর কিছু মানুষ সেই ওয়েটারটির ন্যায় বিচারের জন্য কিংবা তার সাথে যা অন্যায় হয়েছে তার জন্য পরের দিন পার্ক স্ট্রিট থানায় যায় এবং সেখানে গিয়ে পুলিশের সাথে কথাও বলে এবং তারপর তারা এই ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামে এবং তাদের দাবি ছিল যে সেই ওয়েটারকে সম্পূর্ণ সম্মানের সাথে মুক্তি দিতে হবে এবং যে এই অভিযোগ করেছে তাকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তারা রাজ্য সরকারের কাছেও দাবি জানিয়েছেন যে সেই ওয়েটারটির যে এরকম সম্মান নষ্ট হয়েছে সেটা যে তাকে আজীবন বয়ে বেড়াতে হবে, সেই কারণেও তার হয়ে ক্ষতিপূরণের দাবি করেছেন তারা। এই ডেপুটেশনে আপনারা জানেন আমরা যেটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এক, এই শেখ নাসিরউদ্দিন যে বেটার যাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দ্বিতীয়ত যে ভিডিও ক্রিয়েটার যিনি এটা করেছেন শায়ক চক্রবর্তী বলে, তাকে গ্রেপ্তারের জায়গাটা আমরা ওসি যেটা বললেন সেটা হচ্ছে মুক্তির প্রশ্নে তাকে সোমবারে তোলা হবে, আদালতে তোলা হবে। এখন সে জেলে রয়েছে, ওরা পিসিতে নেয়নি, 3 দিনের জেসি হয়েছে, এখন সে জেল কাস্টাডিতে রয়েছে। এখানে ব্যাংশাল কোর্টে সোমবারে তোলা হবে এবং তারা তদন্ত করছেন, তদন্ত করে যা সত্যি সে অনুযায়ী তারা রিপোর্ট দেবেন। আমরা এটা নিয়ে খুব আপত্তি করেছি যে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটার মধ্যে দিয়ে দুটো বায়াস খুব পরিষ্কার হয়েছে। একটা হচ্ছে যে সে ধর্মীয় সংখ্যালঘু, দ্বিতীয়ত সে গরিব ওয়েটার। এইটা একটা প্রতিফলন পুলিশের কাজে দেখা গেছে। অন্যদিকে যে অপরাধ করেছে, যে সত্যি সত্যি যে এখানে একটা ধর্মীয় উস্কানি দিয়ে, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং যে পরিকল্পিতভাবে গোটা ব্যাপারটা করেছে, এই উস্কানিটা দিয়েছে, তাকে কোনো গ্রেপ্তার করা হয়। এভাবেই চলতে থাকে সবকিছু। আর এটা কত বড় একটা আকার ধারণ করেছে সেটা বুঝতে হলে তোমাকে বলে দিই যে আমি লাস্ট প্রায় 10 বছর ধরে বাংলা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। মানে অ্যাজ আ অডিয়েন্স আমি সব কিছু অবজার্ভ করেছি। আর এই 10 বছরে আমি অনেক কন্ট্রোভার্সি দেখেছি, বাট এত বড় এবং এরকম একটা সিচুয়েশন আমি কখনো দেখিনি, যেখানে ক্রিয়েটার থেকে শুরু করে টলিপাড়ার অ্যাক্টররা কিংবা বিভিন্ন রাজনীতিবিদও এই বিষয়ে কথা বলতে শুরু করেছে। এনিওয়েজ, এত কিছুর পরেও বেশ কিছু মানুষ, বিশেষত যারা শায়কের ব্লগ ডেইলি ফলো করেন, তাদের মতে শায়ক সেদিনের সেই ভিডিওতে কোনো ধর্মীয় উস্কানি দেয়নি এবং শায়ক কোনো ভুল কিছুই করেনি বলেই তাদের মনে হচ্ছিল। মানে তারা এতটাই অন্ধ বা তাদের মাথায় এতটাই নোংরা ভরা, এবং আমি শিওর যে তাদের কোনো কমন সেন্সই নেই এটা বোঝা, তাই হয়তো এরকমটা তাদের মনে হয়েছে। বাট
এরপর তার অডিয়েন্স এবং সাধারণ মানুষ হালকা শক পায় যখন সেদিন সেই অলিভাবে সায়কের সাথে যে আরো দুজন প্রেজেন্ট ছিল তাদের মধ্যে একজন মানে অনন্যা যখন এই বিষয়ে হেড পাওয়ার পর তার পেজ থেকে লেখেন যে তাকে যেন এসব বিষয়ে ইনভলভ করা না হয়, কারণ সে এসব ফুটেজের জন্য কোনো ভিডিও করতে যায়নি। সে শুধুমাত্র তাদের সাথে যে ভুলটা ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি করা হয়েছিল সেটাকে কল আউট করেছে এন্ড বলেছেন এটা একজন ভেজিটেরিয়ানকে চিকেন খাইয়ে দেওয়ার মতোই অপরাধ, হুইচ ওয়াজ ফেয়ার এনাফ, কারণ এটাই সায়কের থেকেও সবাই এক্সপেক্ট করছিল। এন্ড তার সাথে যে ভুল হয়েছে সেটা নিয়েও তাকে কেউ প্রতিবাদ করতে বা আইনি পদক্ষেপ নিতেও বারণ করেন। সাধারণ মানুষের মাথা তখন গরম হয় যখন সে কল আউট করতে করতে তার ধর্ম টানেন এবং এটা বোঝানোর চেষ্টা করেন যে সে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং এতে তার পাপ হয়েছে। এন্ড এই সিম্পল বিষয়টা মানে সেই ওয়েটারটা যে সেটা ইচ্ছে করে করেনি সেটা পার্কশিট থানার পুলিশ, সাধারণ মানুষ এবং বিভিন্ন সেলিব্রিটিরা বুঝতে পেরেছে, শুধুমাত্র সায়ক আর তার কিছু অন্ধভক্ত ছাড়া। এবং অনন্যার সেই স্টেটমেন্টের পর এটাও পরিষ্কার যে সেও অ্যাটলিস্ট সেটা বুঝতে পেরেছে যে কোনটা ঠিক কিংবা কোনটা ভুল কিংবা কতটা বলা উচিত ছিল আর কতটা বলা উচিত হয়নি। এন্ড এসব তো চলছিল। এর মাঝে এন্ট্রি হয় সৌমিত্রিষা কুণ্ডু। যারা এনাকে চেনো না তাদের বলে দিই যে এই সৌমিত্রিষা হলো একজন অ্যাক্ট্রেস যে বাংলার বিভিন্ন ফেমাস সিরিয়ালে বহু বছর ধরে ভালো অ্যাক্টিং করার কারণে রিসেন্টলি প্রধানের মতো বাংলা সিনেমাতেও তাকে দেখা গেছে। আসলে সেও 2-3 বছর আগে সায়কের বন্ধু ছিল এবং সায়কের ভ্লগে তাকে রেগুলারলি দেখাও যেত, যেমন আজ দেবলীনা নন্দীকে দেখা যায় সেরকমই আর কি। সেভাবেই সেই সময় সৌমিত্রিষাকে তার ভ্লগে দেখা যেত। এভাবেই বেশ কয়েক বছর ধরে সৌমিত্রিষা সায়কের কন্টেন্টের একটা বড় অংশ হয়ে ওঠে এবং মানুষও তাকে অনেক ভালোবাসা দেয়। বাট তাদের মধ্যেকার কিছু কারণবশত এরপর আর তাকে সায়কের ভ্লগে দেখা যায় না। এন্ড সেই নিয়ে এই বিষয়ে তিনি বলেন যে তাকেও একসময় টাকার জন্য ইউজ করেছে ওরা এবং তাকেই কন্টেন্ট বানিয়ে সেটা থেকে টাকা কামিয়ে তাকেই ছোট করেছে সায়ক। এন্ড তার এই স্টেটমেন্টটা এই সময় যেন আগুনে ঘি ঢালার কাজটা করে দেয়, যার কারণে তার এত বছর পর এসব নিয়ে মুখ খোলা এবং সত্যিটা সবার সামনে আনার কারণে তার এই স্টেটমেন্ট সেই সময় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে সমাজ মাধ্যমে। এন্ড হয়তো সৌমিত্রিষাকে দেখেই এরপর সায়কের এক সময়ের বন্ধু বা তার ক্যামেরাম্যান অভিষেক নামের একজনও তার ফেসবুকে লেখেন তার লজ্জা হচ্ছে এটা ভেবে যে সে নাকি তাদের সাথে শুট করেছে। এন্ড তার সেই পোস্টে সৌমিত্রিষা একটা কমেন্ট আবারও এই জল্পনাকে উস্কে দেয়, যেখানে সে লিখেন যে ভুল মানুষ মাত্রই হয়, বিকজ সেও যতদিন তাদের কন্টেন্ট দিয়ে এসেছিল ততদিন সে ডাউন টু আর্থ ফ্রেন্ড ছিল আর না দিলেই তাকে অহংকারীও বলা হয়েছে। এসব ধীরে ধীরে সামনে আসার পর অনেকের মতে সায়কের যে ভালো মানুষের মুখও সেটা খুলতে শুরু করে এন্ড এবার তার আসল রূপটাই সবার সামনে দেখতে পাচ্ছে বলেও জানায় অনেকে। 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার, তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। তো সেইটার পরে আমি ব্লক করে দিচ্ছিলাম। এই ঘটনা আমি কখনো বলিনি, আমি হয়তো লাইভেও আসতে পারতাম এই ঘটনা নিয়ে, কিন্তু কখনো আমি স্বীকার করিনি এই ঘটনাটা। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে, কিন্তু তারপরে সব সত্যিগুলো যখন বাইরে এসে আমার মনে হলো যে বলে দেওয়াটা দরকার এবং আজকে আমি তাই বলে দিচ্ছি। সেই ট্রমাটিক দিনটার কথা আমি এখনো আমাকে হন্ট করে। আর এভাবেই একটা ইনসিডেন্ট যেটা কিনা কথা বলে কিংবা তাতেও না হলে আইনের সাহায্য নিয়ে ক্যামেরার পেছনে মেটানো যেত, সেটাই আজ একজন ক্ষমতাহীন এবং গরিব ব্যক্তিকে ক্ষমতার অপব্যবহার করে তাকে জেলে পাঠিয়ে এবং ধর্ম নিয়ে উস্কানি দিয়ে এত বড় একটা সিনারিও তৈরি করা হলো, যার ফলে ক্রিয়েটাররা ভিডিওর পর ভিডিও বানিয়ে ভিউজ পাচ্ছে। এন্ড টু বি অনেস্ট আমিও এর ব্যতিক্রম নই। এছাড়া পলিটিশিয়ানরা এর পলিটিক্যাল অ্যাঙ্গেল বের করে তার দলকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে কিংবা কিছু অশিক্ষিত মানুষ এরকম ধর্মীয় উস্কানি পেয়ে নিজের সমস্ত রাগ, ক্ষোভ, হিংসা এবং অশিক্ষার প্রমাণ দিচ্ছে। আর এসব দেখি আমার অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন, এরকম মানুষদেরকে ইনফ্লুয়েন্সার বলা সাজে কি? আর তুমি যদি আমার ভিডিও রেগুলারলি দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই জানো আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে চিল্লিয়ে চিল্লিয়ে বলি যে আজ একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে লাগে একটা স্মার্টফোন আর একটা ইন্টারনেট কানেকশন। আর এই দুটো থাকলেই যে কেউ তার বাড়ির এবং পার্সোনাল জীবনের কেচ্ছা কাহিনী কিংবা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু অথবা কেউ কোনো ফেমাস দোকানে গিয়ে পড়ে থাকছে সারাদিন, আর এসবে ভাইরাল হতে না পারলে বডি পার্ট দেখানো কিংবা নোংরা গালাগালি দিয়ে দিলেই সে খুবই কুল এবং সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। এবং তারাই রাতারাতি ফেমাস হয়ে যাওয়ার পর ক্যামেরাটা একবার এদিক ওদিক ঘুরিয়ে যা ইচ্ছা বলে দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং সেই ভিডিওটাও নিমিশে কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বাট এরা কি আদৌ একজন ইনফ্লুয়েন্সার? কারণ ইনফ্লুয়েন্সার কথার মানে হলো এমন একজন ব্যক্তি যে তার কাজ বা তার কোনো ট্যালেন্টের মাধ্যমে হাজার হাজার মানুষকে কোনো একটা পার্টিকুলার কাজ করতে বা তার জীবনে কোনো কিছুর ভ্যালু অ্যাড করার মাধ্যমে তাকে অনুপ্রাণিত করছে, তাকেই একজন ইনফ্লুয়েন্সার বলে। যাদের মধ্যে কেউ তাদের ট্যালেন্টের জোরে মানুষকে ইনফ্লুয়েন্স করে কিংবা কেউ স্টোরি টেলিং এর মাধ্যমে তার কথা বলা স্টাইলের দ্বারা ইনফ্লুয়েন্স করে কিংবা কেউ গান করে অথবা কেউ এন্টারটেনমেন্ট করে ইনফ্লুয়েন্স করে। বাট এইভাবে ইনফ্লুয়েন্সার হওয়ার রুটটা বা পথটা অনেকটাই কঠিন। সেক্ষেত্রে রিসার্চ, স্ক্রিপ্টিং, শুটিং, এডিটিং
সাউন্ড, পোস্ট প্রোডাকশন, এরপরে একটা ভিডিও আপলোড হয়। আর অন্যদিকে কিছু ক্রিয়েটার ক্যামেরাটাকে একবার এদিক ওদিক ঘুরিয়ে যা ইচ্ছা তাই বলে দিয়ে ভিডিওটা আপলোড করে দেয়। আর তাদের মধ্যে বেশিরভাগ এরকম ক্রিয়েটাররা জেনে বুঝি এরকম একটা সেন্সিটিভ টপিকই সেটাকে ভালো করে হ্যান্ডেল না করে সেটা নিয়েও ভিডিও বানায় যাতে বেশি বেশি ভিউজ পাওয়া যায়। সেই কারণ এটা তারা হয়তো জানে না বা হয়তো জানেও যে তাদের এরকম কন্টেন্ট দেখেই অনেকে তাদের ফলো করে। সে তার ক্যাচাল দেখতে বা এরকম ভ্লগ দেখতে ভালো লাগে কিংবা তার কথা বলার স্টাইল ভালো বলে সে যে কারণেই ফলো করুক। তারা যখন সেই ক্রিয়েটারটার মুখ থেকে এরকম একটা কথা শোনে তখন তারাও সেটাকে এক প্রকার ভ্যালিডেশন হিসেবে মেনে নেয় এবং তারাও সেটা নিয়ে ঘৃণা ছড়াতে শুরু করে, যেটা আমরা এই কেসে দেখছি। অ্যান্ড তাই আমারও খারাপ লাগে সেসব ভালো ক্রিয়েটারদের জন্য যারা এত খেটে মানুষের কাছে পৌঁছতে পারে না। আর অন্যদিকে এরা এসব কিছু বলেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। অ্যান্ড এই জিনিসটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। অ্যান্ড এরা শুধুমাত্র সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার বাট ইনফ্লুয়েন্সার নয়। তবে এরাই আজ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই ছড়িয়ে যুব সমাজের মাথাটাকে বিগড়ে দিচ্ছে। কারণ তারা যখন দেখছে যে এরকম করেও সবাই পার পেয়ে যাচ্ছে, এদের এগেনস্টে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই তারাও এই শর্টকাটটাই বেছে নিচ্ছে। তাই সবসময় বলি, আবারও বলছি যে চুজ ইউর ইন্সপিরেশন অ্যান্ড ইউর ফেভারিট ইনফ্লুয়েন্সার ওয়াইসলি। আর এই কথাটা আজ আমি শুধুমাত্র একা বলছি, আমার মতো সেম বক্তব্যই সুজয় নীল, হ্যারি বল এবং গৌরব তপাদের। তাই তারাও নিজেদের দিকটা আর এই কন্টেন্টের নাম যে সার্কাস চলছে সেটা নিয়েও তাদের বক্তব্য বা বলা ভালো ক্ষোভ প্রকাশ করেছে। আজ খুব দুঃখের সঙ্গে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, সোশ্যাল মিডিয়া আজ একটা সার্কাসে পরিণত হয়েছে। আর তার জন্য দায়ী আমাদের আশপাশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, তারা ধর্মীয় উস্কানি দেওয়ার আগে 2 মিনিটও ভাবছে না। নিজেদের ব্যক্তিগত জীবনের কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা শুধুই ভাইরাল হতে চাইছে। এখন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি সবকিছুই পরিণত হয়েছে কন্টেন্টে। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে কন্ট্রোভার্সির সাথে জড়িত সকল নামকে কন্টেন্ট ক্রিয়েটার বলবেন না, কারণ এক্ষেত্রে একটু বুঝতে হবে যে কন্টেন্ট আসলে কি। জাস্ট আমার ফোনে ক্যামেরা আছে বলে আমি ক্যামেরাটা অন করে যা ইচ্ছা আপলোড করে দিচ্ছি, দ্যাট ইজ নট কন্টেন্ট। সেটা হতে পারে আমার পয়সা উপার্জন করার মাধ্যমে। কন্টেন্ট আর ইনফ্লুয়েন্স এই দুটো ওয়ার্ড এখন অলমোস্ট প্যারালাল, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে এই দুটো শব্দের গুরুত্ব এখন অত্যন্ত খাজা হয়ে গেছে। কারণ সব কন্টেন্ট ক্রিয়েটাররাই ইনফ্লুয়েন্সার হলেও সব ইনফ্লুয়েন্সাররা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার নন। কারণ যারা অ্যাকচুয়ালি সমাজে কিছু ইনফ্লুয়েন্স করছেন তারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করছেন না, সবকিছুকে কন্টেন্ট বানিয়ে বেচে দিচ্ছেন না। তারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করছেন, তাদের নজর শুধু সমাজের ভালো করায়। আমরা সারাদিন ধরে কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন খাচ্ছি, খেতে গিয়ে উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলছি কিনা সেই নিয়ে গাজাচ্ছি, চান করছি না রোদ পোহাচ্ছি, স্যান্ডো গেঞ্জি পরছি না সোয়েটার পরছি। আর এই ঘটনাটা এতদূর গড়ানোর কারণ কিছুটা হলেও পলিটিক্স। কারণ আমরা সবাই জানি যে সামনেই রাজ্যে বিধানসভা ভোট, এন্ড সমস্ত দলই এই হিন্দু মুসলিমের দাঙ্গাটাকে কাজে লাগিয়ে তাদের দলের সুনাম আর বাকি দলের বদনাম করতেই ব্যস্ত থাকবে। কারণ এটা করলেই তাদের ভোট ব্যাংক বাড়বে আর রাজনীতি করতেও সুবিধা হবে। তাই তুমিও দেখবে যে এই ঘটনা নিয়ে নানান রাজনীতিবিদরা তাদের বক্তব্য রাখছেন এবং হয়তো ভবিষ্যতেও রাখবে। এন্ড এভাবেই চলবে পুরো ব্যাপার। তাই যদি এই ভিডিওটা শায়ক অব্দি পৌঁছায় তাহলে আমি তাকে বলবো, যদি সত্যি কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে সেদিন সেই ভিডিওটা বানিয়ে থাকো, তাহলে আরেকটা ভিডিও বানিয়ে ক্ষমা চাও। কারণ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, এন্ড ক্ষমা চাইলে মানুষ তোমাকে ক্ষমাও করে দেবে। এন্ড এটাকে এখানেই স্টপ করো, নইলে এই হিংসার আগুন যে কত দূর যাবে সেটা তোমার আর আমার ধারণারও বাইরে। আর যদি সেদিন সেই ঘটনার পর অলিপাপ ক্ষমা চাইছে বলে খুশি হও, কিংবা তোমার ভিডিও তুমি ডিলিট করোনি সেটা নাকি রিমুভ করে দেওয়া হয়ে গেছে বলে নাটক করো, তাহলে আমার আর কিছু বলার নেই। ইউ বেটার নো ইট। আর এই সমস্ত বিষয়ে তোমার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড এটাও জানিও যে আমার মতামতের সাথে তোমরা এগ্রি করো কিনা, কিংবা তোমার নিজস্ব কোনো মতামত জানাতে চাইলে সেটাও জানিও কমেন্টে। অ্যান্ড এটাই এই টপিকে আমার লাস্ট ভিডিও। অ্যান্ড এখন যদি তুমি পুরো ঘটনার কন্টেক্সট জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।